লেখক গৌতম সাহার তৃষা। অবিশ্রান্ত বারিধারার মতো শীতল জলরাশি শাওয়ারের অসংখ্য ছিদ্রপথে নেমে আসছে নগ্ন শরীরের উপর। শরীরের চড়াই উতরাই বেয়ে সেই জলধারা বয়ে যাচ্ছে এক অজানা মন উদাস করা শিনশিনে অনুভূতির অবিশ্রান্ত আবেশ ছড়িয়ে। শরীরের সব নিভৃত বিন্দুগুলোকে স্পর্শ করে কেউ যেন পরম মমতায় আদর করে চলেছে তৃষাকে। সেই আদরের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে তৃষা। এই শীতলতার ছোঁয়ায় সিক্ত হতে হতেও কান মাথা গরম হতে থাকে, তবুও ভিজতে থাকে তৃষা। এক মুহূর্তের জন্য মনে হয় এইবার বন্ধ হোক ওই বাড়িধারার উশৃঙ্খল শাসন। বহুদিনের অনভ্যাসে যে ভালো লাগাগুলো বন্ধ জানালার ওপারে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আর এই পথে উকিঝুঁকি মারা বন্ধ করেছিল, তারাই এই নির্জন দুপুরের একাকিত্বের সুযোগে আবার যেন মনের দরজায় কড়া নেড়ে তৃষাকে এলোমেলো করে দিতে চাইছে। আর সেও কেন জানি সেই অবাধ্যতাগুলোকে অবচেতনে প্রশ্রয় দিয়ে চলেছে। তাই নিজে থেকে শাওয়ারের নব ঘোরাতে পারে না সে। ভিজতে বড্ড ভালো লাগছে আজকে। ভিজতে থাকে তাই তৃষা, ভিজতেই থাকে। হঠাৎ চোখ যায় এই 8x8 বাথরুমের পশ্চিম দেওয়ালে ঝোলানো 2x3 ফুটের আয়নার দিকে। শাওয়ারের জল বাষ্প হয়ে আয়নাকে ঘোলা করে দিয়েছে। সেই ঘোলা কাচের মধ্যে নিজের শরীরকে দেখে তৃষা। কতদিন আগে কেনা এই আয়না। বিয়ের ঠিক পরপর খুব লাজুক ভঙ্গিতে দীপকের কাছে আবদার করেছিল তৃষা, স্নান করে শাড়ি পরতে আমার খুব অসুবিধা হয় জানো, বাথরুমে একটা আয়না লাগিয়ে দেবে? তুমিও পারো, এত বড় আয়নার কথা বলেছি। 7 দিনের মধ্যে আয়না লাগানো হয়েছিল, আর নতুন লাগানো সেই আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে দেখতে দীপককে বলেছিল তৃষা। পেছনে থেকে নিজের সদ্য বিয়ে করা বউয়ের কোমর জড়িয়ে তার কাঁধের উপর থুতনি রেখে ফিসফিস করে তৃষাকে বলেছিল দীপক, আমার বউয়ের এইটুকু আবদার আমি রাখবো না? বউয়ের কাঁধে মুখ গুজে আদরে ভরিয়ে দিতে দিতে বাম হাত দিয়ে কখন যে শাওয়ারের নব ঘুরিয়ে দিয়েছিল দীপক টেরও পায়নি সেটা তৃষা। যখন অবিশ্রান্ত জলরাশি ঝর্ণার মতো নেমে এসেছে মাথার উপর, তখন সে তার 2 মাসের পরিচিত স্বামীর বাহুডোরে বন্দী। নতুন পরিচিত এই শরীরের চাওয়াটুকু আকণ্ঠ পান করতে করতে তপ্ত হচ্ছিল তৃষা। ভালোবাসছিল, আর ভালোবাসতে বাসতে পূর্ণ হচ্ছিল। আয়নার সামনে গিয়ে ভেজা হাতেই বাষ্পগুলোকে মুছে ফেলে তৃষা। বাষ্পসৃষ্ট আয়নার অস্বচ্ছতা পুরোপুরি যায় না, তবু সেই অর্ধস্বচ্ছ আয়নাতেই নিজেকে দেখে সে। কত যুগ পরে নিজের দিকে এমনভাবে তাকালো তৃষা মনেই করতে পারে না। নিজেকে দেখে আর অবাক হয়ে যায়। আবার দেখে এমনভাবে যেমনভাবে সদ্য কৈশোরের গণ্ডি পেরিয়ে যৌবনের দোরগোড়ায় পা রাখা কোনো আকুল প্রেমিক দেখে নগ্নতার বিস্ময় মাধুর্যে অপরূপ হয়ে ওঠা কোনো নারীকে। কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে লাজুক স্তনবৃন্ত দুটি। মমতার ছোঁয়ায় হাতের আঙুলগুলো যেন বলতে চায়, কতদিন তোদেরকেও আদর করেনি, তাই না রে? নাভিমূলের গভীরতা আর গ্রীবার পেলবতাকে বারবার ছুঁয়ে কেমন এক অদ্ভুত মাদকতা অনুভব করে তৃষা। জানুসন্ধি নিভৃত রহস্য স্পর্শ করে কেঁপে কেঁপে ওঠে সে। বহুকাল ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা সকল সংস্কার, সকল বন্ধন থেকে মুক্ত করার জন্য আজ সে কেন এমন বেপরোয়া হয়ে উঠেছে নিজেই বুঝতে পারে না। শাওয়ারের নব আবার ঘুরিয়ে দেয় তৃষা। জ্যৈষ্ঠের নিদারুণ শুষ্ক দিনের পরে শেষ বিকেলের ক্ষণিক ধারাপাত যেমন ঊষর মাটিতে ঝরে পড়ে এক নৈর্ব্যক্তিক অপূর্ণতা সৃষ্টি করে, ঠিক তেমনি এক অব্যক্ত অপূর্ণতার আঘাতে কেঁপে ওঠে তৃষা। এই অপ্রাপ্তির গ্লানিতে নিজেকে কেমন দিন মনে হয়। হঠাৎ কোথা থেকে যেন এক রাস কান্না গলার কাছে দলা পাকিয়ে উঠে আসে। নিজের সিক্ত শরীরকেই আঁকড়ে ধরে কেঁদে ফেলে তৃষা। শাওয়ারের অবিশ্রান্ত জলধারার সাথে কান্নাগুলো মিশে যায়, আর সিক্ত শরীরকে ধুয়ে বয়ে যায়। সম্বিত ফেরে একটানা বাজতে থাকা কলিং বেলের আওয়াজে অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তৃষার।
নিজেকে দ্রুত সামলে কোনো রকমের শাড়িটা গায়ে পেঁচিয়েই বাথরুম থেকে তড়িঘড়ি বেরিয়ে আসে সে। মাস 6 হলো দিবাকরের শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় সবার পরামর্শ মতোই দিনের আয়াটাকে ছাড়িয়ে দিয়েছিল তৃষা। দুটো আয়াকে টানা একার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। দিবাকর এখন সামান্য ভালো। মুখের ভাষা ও হাত বা পায়ের নড়াচড়া সম্পূর্ণভাবে ঠিক হয়নি ঠিকই, কিন্তু প্রথমে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে অনেকটাই ভালো। খাটের মাথার দিকে একটা কলিং বেল লাগানো আছে। দরকার হলেই কষ্ট করে তাতে চাপ দিয়ে তার প্রয়োজন জানান দেন দিবাকর। বাথরুম থেকে বেরিয়েই মেজাজটা তিরিক্ষি হয়ে গেল তৃষার। প্রথমে তো ভয় পেয়েছিল, কি জানি কি দুর্ঘটনা ঘটল আবার। ঘরে ঢুকেই দেখে সারা বিছানা ভেজা। প্রস্রাবের বেগ চাপতে পারেননি পক্ষাঘাতগ্রস্ত তার শ্বশুর মশাই। বেড প্যানটা দেবার জন্যই বেল বাজাচ্ছিলেন তিনি, কিন্তু তৃষার দেরি হয়ে যাওয়ায় বেগ সামলাতে না পেরে বিছানাতেই করে ফেলেছেন। রাগ হয়ে যায় ভীষণ, কিন্তু কি করবে সে? কাকে অভিযোগ জানাবে? কেই বা শুনবে তার দুঃখের কথা? অসহায় বৃদ্ধ শ্বশুরের অপরাধ মাখা করুণ চোখের দিকে তাকিয়ে কেমন মায়াও হয় তার। সত্যি তো, তার কি বা দোষ? তিনি তো ওকে ডেকেছেন অনেক কষ্ট করে বেল বাজিয়ে। তৃষা যদি দেরি করে তবে তারই বা কি করার থাকতে পারে? একটু আগে তার গা স্পঞ্জ করিয়ে নিজে স্নানে ঢুকেছিল তৃষা। আবার শ্বশুর মশাইয়ের ভেজা লুঙ্গি পাল্টে অনেক গলদঘর্ম হয়ে বিছানার চাদর পাল্টে স্নানে ঢুকল সে। বাথরুমের মেঝে ভেজা থাকলেই তৃষার মেজাজ গরম হয়ে যায়। একটু আগেই তড়িঘড়ি করে বেরোতে হওয়ায় সেই কাজটাও বাকি ছিল। আর শাওয়ার চালায় নাও, মগ দিয়ে গায়ে কোনো রকমে একটু জল ঢেলেই ফ্লোর ওয়াইপার দিয়ে মেঝের জল টেনে টেনে পরিষ্কার করে। টাওয়াল দিয়ে আয়নাটাকে ভালো করে মোছে। আয়নার পরিষ্কার কাচে নিজের মুখটাকে দেখে দেখে আর ভাবে কত দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যায়। একটু আগে কিভাবে নিজেকে দেখছিল আর এখন কিভাবে দেখছে। একটু আগে ভাবছিল শরীরের কথা, আর এখন ভাবছে, ইস কত দেরি হয়ে গেল, এখনো পুজো করা বাকি, একটু পরে মেয়েটা এসে পড়বে। এসব ভাবতে ভাবতে বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে সে। ঠাকুরের আসনের পাশেই একটা ছোট্ট আসনে দীপকের ছবি। খুব একটা দুষ্টু হাসি মাখানো মুখে তাকিয়ে আছে তৃষার দিকে। বিয়ের পরে প্রথম হানিমুনে গিয়ে দেরাদুনের সহস্র ধারায় তোলা ছবিটার দিকে তাকিয়েই আবারও মনে পড়ে যায় অফিসের কলিগ আর পাড়ার বন্ধুদের কাঁধে চেপে দীপকের দেহটার এই বাড়ির সামনের সরু গলি ছাড়িয়ে মোড়ের বড় রাস্তায় দাঁড় করানো ম্যাটাডরের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য। কিছু আত্মীয় স্বজন ঘরে দীপকের অশীতিপর বাবাকে সামলাচ্ছে, আর বাকি লোকজন আটকে রেখেছে তৃষাকে। তৃষার চোখে এক বিন্দু জল নেই। আচমকাই ঝঞ্ঝাপাতে শরীর ও মনের সব বোধগুলো যেন কেমন প্রস্তরীভূত হয়ে গেছে। চোখের দৃষ্টিতে নেই কোনো চেতনা, মনটাও যেন এক লহমায় চলমান রঙিন চিত্র থেকে সাদা কালো স্থির চিত্র হয়ে গেছে। এমনকি যে দিয়ার দিকে সবসময় করা নজর, আজ তাকেও দেখে সে দেখছে না। কানেও আসছে না মাঝে মাঝে কান্নার রোল ওঠা বদ্ধ আবহাওয়ার মাঝেও ফিসফিস করে বলা আত্মীয় স্বজনদের নানা রকম কথাবার্তাগুলো। তৃষার মামির কোলে 5 বছরের দিয়া কিছুই বুঝছে না সে। বুঝছে না কাল যে পাপা অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে বলে প্রমিস করে গেল, সে ঘুমিয়ে ঘুমিয়ে ফিরল কেন? আর সাথে এত লোকজনই বা কেন? মাই বা এরকম করছে কেন? একবারও আজ খাবার জন্য জোর করল না? কুট্টি দিদাই তো আজ ভাত খাওয়ালো, একবারও কোলে বসিয়ে আদর করল না, স্নান করালো না, সাজিয়ে দিল না, টিপ পরালো না। তৃষা সেদিন কি করছিল? আশেপাশে কেই বা ছিল? কি বা বলছিল? কিচ্ছু মনে নেই আজ। একটা প্রাইভেট কোম্পানির বড় পদে চাকরি করত দীপক। অফিসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হবার কারণে এটাই শোনা গেছিল যে কোম্পানি তৃষা ও তার মেয়ের কথা ভেবে তাদের সংস্থায় একটা চাকরির ব্যবস্থা করবে। শোকের পর্ব মিটে যেতে আস্তে আস্তে বাড়িতে অফিস কলিগদের আনাগোনা কমতে থাকলো। কোনো এক দুর্বোধ্য কারণে তৃষার চাকরিটা দীপকের কোম্পানিতে হলো না।
কোম্পানি নানা অজুহাতে তাদের ওই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এলো। নিজস্ব পাওনা বাদে এককালীন কিছু টাকা দিয়ে কোম্পানি তার দায় এড়িয়ে গেল। একদিকে স্বামী হারাবার যন্ত্রণা, শ্বশুরবাড়িতে একা দীপকের বৃদ্ধ বাবা, যিনি ছেলের অকাল মৃত্যুতে প্রায় মৃতপ্রায় হয়ে আছেন, কথা প্রায় বলেনই না, তাকে সঙ্গ দেওয়া। অন্যদিকে 5 বছরের শিশু কন্যা। কোন দিকে সামলায় তৃষা? দিয়ার মুখে হাজারটা প্রশ্ন। তার পাপাকে নিয়ে, পাপাকে ওরা কেন নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? কখন পাপা ফিরে আসবে? মেয়েকে অজস্রবার বলা মিথ্যার জাল থেকে যেন বেরোতে পারে না তৃষা। চোখ ফেটে জল আসে, অথচ মেয়ের সামনে সেই জলকে চোখে আটকে ফেলতে হয়, পাছে মেয়ের মনের উপর তা কোনো বিরূপ রেখাপাত করে। শোকটা যেন একটা ঝড়ের মতো। ঝড় চলাকালীন লোকে ঝড়ের তাণ্ডবটাই দেখে, কিন্তু ঝড় কেটে গেলেই বোঝা যায় যে চারদিকে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে। দীপকদের দোতলা পৈতৃক বাড়ির নিচতলাতে ভাড়া ছিল আগেই। সেই দুর্দিনে বোঝা গেল যে এই ভাড়া টাকা কয়টাও কত জরুরি। নিজের বাড়িতে মা আর বাবা, কাকারা শুধু আছে মাত্র নামেই। তারা এসে যে পাশে দাঁড়াবে তার আশা নেই, উপায়ও নেই। এদিকে বাবার নিজের শরীর ভালো না, সামান্য পেনশনের টাকায় সংসার চলে। তবুও চোখের জল সামলে তিনি বললেন, তুই মনে করলে আমাদের এখানে এসে থাক মা। তৃষা শুধু বলতে পেরেছিল, শ্বশুর মশাইকে একলা ফেলে তোমার কাছে কি করে চলে আসবো বাবা? তাহলে ওর আত্মা কি শান্তি পাবে? শোক, শোক, কিসের শোক? শোকের পাথারে অবগাহন করেও কারো কারো জীবনে শোক করার অবকাশও মেলে না। সদ্য বিধবা একটা 27-28 বছরের যুবতী নারীর নিজের স্বামীর জন্য দুঃখ করার অবকাশ পৃথিবী দেয়নি। তার আগে তার মাথার উপর চেপে বসেছে সংসারের হাজার দায় দায়িত্ব, কর্তব্যের ভার। কথায় বলে, যখন খারাপ সময় আসে তখন সে একা একা আসে না, সাথে অনেক সঙ্গী সাথী কেউ নিয়ে আসে। দ্বিতীয় আঘাতটা আসলো দীপক চলে যাবার 6 মাসের মধ্যে। স্বামীহারা হবার দগদগে ঘাটা তখনও বুকের মধ্যে তরতাজা। সেই নিদারুণ কষ্টের দিনে জীবনটাকে টালমাটাল করে দেবার আঘাতটা আসলো একদিন রাত্রে, যখন দীপকের বাবার সেরিব্রাল অ্যাটাক হলো। প্রাণে বেঁচে গেলেও শরীরের বাম দিকটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। প্রায় 1 মাস শহরের বড় নার্সিংহোমে কাটিয়ে চলৎ শক্তিহীন দিবাকর ফিরে এলেন বাড়িতে। কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ায় চিকিৎসার খরচের সিংহভাগ সরকার বহন করলেও বাড়ি ফেরার পরে শুরু হলো মূল সমস্যা। দিনে রাতে 2 জন আয়া, রোগীর পথ্যের খরচ, সব মিলিয়ে বিরাট আর্থিক চাপ এসে উপস্থিত হলো। এতদিন তো দিবাকরের পেনশন দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে সবকিছু ভালো মতোই ম্যানেজ করছিল তৃষা। কিন্তু এই ঘটনার পর রীতিমতো সমস্যা শুরু হলো, আর্থিক সমস্যা। দুঃখ করে চোখের জল ফেলার জন্য সময় লাগে। তৃষা জীবনে সেই সময়টাও এতদিনে পায়নি। দুঃখ করলে, কেঁদে ভাসালে তার ছোট মেয়েকে কে দেখবে? কে তাকে স্কুলে নিয়ে যাবে? কেই বা তার জন্য খাবার রান্না করে দেবে? কেই বা ঘুম পাড়াবে? বুকে পাথর চাপা দিয়ে চোখের জলকে লুকিয়ে ফেলে জীবন যুদ্ধে নেমে পড়তে হয়েছে কোমর বেঁধে। পাশাপাশি এটাও ঠিক যে এই দুঃখের দিনগুলোই মানুষ চেনায়। তৃষাও চিনেছে, বন্ধুদের চিনেছে, আত্মীয় স্বজনদের চিনেছে। বড় মামার অত্যন্ত আদরের পাত্রী ছিল সে। মামা আর বড় মামি শুধু তাদের এই দুঃখী ভাগ্নির জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন। মামা সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। টাকা পয়সার দরকার হওয়ার আগে তৃষার হাতে টাকা পৌঁছে যেত। কিন্তু তৃষারও আত্মসম্মান আছে। মামা দিচ্ছে বলেই হাত বাড়িয়ে নিতে হবে, এই মানসিকতা নিয়ে তো সেও বড় হয়নি। তাই একদিন কষ্ট করে মামাকে বলেই ফেলল, মামা তুমি অনেক করেছ, আর কত করবে, এবার আমাকে কিছু করতে দাও। তোমরা তো রইলেই বিপদে আপদে সব সময়। তীব্র আপত্তি জানালেন মামা। বললেন, তোমার বাড়িতে একজন অসুস্থ মানুষ, তোমার মেয়ে ছোট, তাকে বড় করে তোলাও তোমার দায়িত্ব। এখন এই মুহূর্তে তোমাকে বাইরে টাকা উপার্জন করতে যেতে হবে না, তাহলে সব দিক ওলট পালট হয়ে যাবে।
মেয়ে বড় হোক একটু, তোমার বাড়ির পরিস্থিতি পাল্টাক একটু, আমি তোমাকে বাধা দেব না। মামার কথায় যুক্তি ছিল, সেই কথা মতোই চলেছে তৃষা অনেক দিন। আর ছিল সুপ্রতিম, দীপকের বন্ধু, ছাত্র জীবনের। বিয়ের পর থেকে দেখেছে যে দীপকের এই বন্ধুর সাথে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি। নিজের পৈতৃক রঙের ব্যবসা, দীপক থাকাকালীন মাঝে মাঝে এই বাড়িতে আসলেও দীপক চলে যাবার পর যেন অযাচিতভাবেই এই সংসারের অনেকটা দায়িত্ব সুপ্রতিম নিজের ঘাড়ে নিয়ে নিল। মা বাবা, মামা মামি আর কতক্ষণ আর পাশে থাকতে পারত? সকাল বিকেল দিন রাত সবসময় সুপ্রতিম অসহায় এই পরিবারের পাশে থাকার সাহস দেখালো। এই সমাজে কেউ কারো ভালো না করতে পারলেও স্বাভাবিকের থেকে অন্যরকম কিছু ঘটলেই সবজান্তা বিচারকদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাউকে প্রকাশ্যে কদর্য করার লোভও অনেকে সামলাতে পারে না। যেন দারুণ মুখরোচক কিছু একটা পাওয়া গেছে পাড়ার মোড়ের চায়ের দোকানে চায়ের কাপে তুফান তোলার জন্য। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হলো না। পাড়া প্রতিবেশীর কিছু কানাঘুষো, বন্ধুবান্ধব, কাছের দূরের আত্মীয় স্বজনের কিছু তির্যক মন্তব্য শোনা গেল। কিন্তু জীবনের চরম ঘাত প্রতিঘাতের ওঠানামায় অভ্যস্ত হয়ে যাওয়া তৃষার এইসব কানাঘুষোতে তখন আর মন খারাপ করে না। সে জানে যে সে একা, আর সেই একা যুদ্ধটাকে লড়তে সে যাকে পারবে সঙ্গে নেবে, যার সঙ্গে পারবে পথ চলবে। তার হৃদয় জানে যে সে কি করছে। সুপ্রতিম রাও এখানকার পুরনো বাসিন্দা। তার উপরে জনসেবার কাজে তার ব্যস্ত থাকার কারণেই হোক, কিংবা নিজের ভালো মানুষ ইমেজের জন্যই হোক, বা পারিবারিক সুনামের কারণেই হোক, কেউ প্রকাশ্যে কিছু অসভ্যতা করার সাহস পেত না। তবুও দু একটা কথা কি মাঝে মাঝে ভেসে আসতো না তৃষার কানে? আসতো, কিন্তু ততদিনে সে শিখে ফেলেছে যে কোনো কথাকে মনে রেখে তার সংসার চলবে না, তার মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে না। পাশাপাশি মা আর মামা মামির অকুণ্ঠ সমর্থন ছিল ওর দিকে। একমাত্র ওরাই মনে রেখেছিলেন অন্যের কাছে বাসি হয়ে যাওয়া ওর দুঃখের কথা। মাঝে মাঝে মামা ঠাড়ে ঠোড়ে আবার সংসার করার কথা তুলতেন আমতা আমতা করে। বলতেন, এইভাবে কি আর সারা জীবন চলবে মিমি? আজ না হয় আমরা আছি, আমরা যখন থাকবো না তখন কি হবে? তৃষা একবারের জন্য বলতো না, এক বাচ্চার মা বিধবা এই দুর্ভাগা মেয়েকে কে বিয়ে করবে মামা? এটা সত্যি ঘটনা, সেটা কি সে জানে না? তবু ভয় হতো। বিয়ে, আবার আবার নতুন করে ভাগ্য পরীক্ষা, তাও এক মেয়ের মা হয়ে। সেখানে যদি আরও কিছু বজ্রপাত অপেক্ষা করে থাকে, তবে সে কোথায় দাঁড়াবে? এখানে তো বদ্ধ দরজার মধ্যে একলা ঘরে নিভৃতে চোখের জল ফেলা যায়। যদি এই সামান্য বিলাসিতাটুকুও অন্য কোথাও কেউ ছিনিয়ে নেয়, বাঁচবে কি করে সে? সবার উপরে রয়েছে বাবা, তার শ্বশুর মশাই। কি করে সেই অসহায় মানুষকে ছেড়ে চলে যায় শুধুমাত্র নিজের সুখের কথা, ভবিষ্যতের কথা ভেবে? সেই বাক্যহীন, চলৎ শক্তিহীন একটা ঘরে মরা মানুষের মতো পড়ে থাকা নির্জীব মানুষটার প্রতি তার কোনো কর্তব্য নেই? দ্বন্দ্ব আর দোলাচলের দোলায় দুলতে দুলতে কোনো হিসাব কারো মেলে না, তাই প্রশ্ন করাও বন্ধ হয়ে যায়। সবাই যেন মেনে নিতে বাধ্য হয় যে এই দুর্ভাগ্যের কোনো যুক্তিগ্রাহ্য সমাধান কারো হাতে নেই। তাই সবাই চুপ হয়ে যায়, মেনে নিতে শেখে যা ভবিতব্য তাকে। সুপ্রতিমের স্ত্রী চিররুগ্ন, হাজারটা রোগে ভুগতে ভুগতে কিছুটা মানসিক রোগগ্রস্ত। তাদের নিজের কোনো সন্তানাদি নেই, তাই হয়তো দিয়াকে নিজের সন্তানের অধিক স্নেহ করে সুপ্রতিম। স্বামীর অবর্তমানে তার বন্ধুর এই বাড়িতে আসা যাওয়া নিয়ে বাবা ও মামার একটু আশঙ্কা ও মৃদু আপত্তি থাকলেও বড় মামি ও মায়ের তরফে কোনো প্রশ্ন ছিল না, ছিল প্রচ্ছন্ন প্রশ্রয়। আস্তে আস্তে বাবা ও মামার চোখেও সুপ্রতিমের অবস্থানটা স্বাভাবিক হয়ে উঠল। স্বাভাবিক সম্পর্কের বন্ধনের বাইরে থেকেও সুপ্রতিম পরিবারেরই একজন হয়ে উঠল। তৃষাও কেমন অবাক হয়ে যায় ভাবলে, যে মানুষটা তার স্বামী বেঁচে থাকার সময়ে তার সাথে সম্ভ্রম বজায় রেখে চলা এক বন্ধু পত্নীর চেয়ে বেশি বিন্দুমাত্র প্রগলভতার আভাস অবধি দেয়নি, স্বামীর দীর্ঘ অবর্তমানে সেই মানুষই কি করে তার এই পরিবারের সবচেয়ে ভরসার মানুষ হয়ে গেল? নারী কি তবে এই ভরসা প্রত্যাশা করে?
অথচ সুপ্রতিম এই ৫-৬ বছরে একবারের জন্য কোনো ইঙ্গিত এমন দেয়নি যাতে মনে হবে যে সে একজন অসহায় নারীর দুর্বলতার সুযোগে তার থেকে কিছু অতিরিক্ত প্রত্যাশা করছে। বরং প্রতি বছর ২৩শে জুলাই মনে করে দীপকের ফটোতে মালা দিতে ভুল হয় না তার। দিয়ার সাথে তার আচরণ সম্পূর্ণ বাবা মেয়ের। বস্তুত বাবার অভাব সে দিয়াকে অনুভব করতেই দেয়নি। শিশুর মতো সে দিয়ার সাথে আচরণ করে। দিয়াকে তৃষা বকলে সুপ্রতিম কষ্ট পায়, কখনো হালকা প্রতিবাদ করে, যদিও তৃষার মুখের ওপর জোর করে বেশি কিছু বলতে পারে না। কেন পারে না? এমনিতে সুপ্রতিম অত্যন্ত স্পষ্ট বক্তা। কোনো সমস্যার সমাধান করতে সে তার বিচক্ষণতার ছাপ রেখে যায় এমনভাবে যে সবাই তার মতামতকে সমীহ না করে থাকতে পারে না। সেই অত্যন্ত বুদ্ধিদীপ্ত সুপ্রতিমই তৃষার সামনে কেমন যেন কুঁকড়ে থাকে। কেন? উত্তর পায় না তৃষা। সুপ্রতিম কি তৃষাকে ভয় পায়? এখনো বোঝে না সে। কে সে সুপ্রতিমের? নিজের জীবন নিয়ে তো কখনো কিছু বিশেষ বলতে শোনেনি ওকে। কিন্তু মেয়ে মানুষের মন ঠিক বুঝতে পারে যে সুপ্রতিম সুখী নয়, কিছুতেই নয়। তার স্ত্রী রুগ্ন, স্বামীকে জাগতিক সুখ দিতে অসমর্থ বলে নয়। তার মনের সাথে সুপ্রতিমের কোনো মিল নেই। বরং বলা চলে প্রতি বিষয়েই এই মনের অমিলকে নিয়েই নিত্য অশান্তি ওর জীবনের নিয়ম। নানা ঘটনা, নানা পরোক্ষ কথার সূত্র মিলিয়ে তৃষা এটা বুঝেছে যে সুপ্রতিম আর তার স্ত্রী প্রভার সম্পর্ক শুধুমাত্র বন্ধনহীন এক দায় মাত্র। কিন্তু এগুলো সুপ্রতিম তার কাছে গল্প করে সহানুভূতি আদায় করার জন্য বলেনি কখনো। তৃষা বুঝেছে, কিন্তু সেই বা এত ভাবছে কেন তার কথা? তবে কি সুপ্রতিম নীরবে তার মনে কোনো ছাপ ফেলে যাচ্ছে? এই সাহচর্য, এই বন্ধু কিংবা অভিভাবকের চেয়েও অধিক হয়ে পাশে থাকা, নীরবে ভরসা দেওয়া, উপস্থিতি দিয়ে জানিয়ে দেওয়া যে ভয় নেই, আমি আছি। এগুলো কি তবে সুপ্রতিমকে তার মনের মধ্যে কোনো আসনে উপবিষ্ট করাচ্ছে তার অজান্তেই? অধিকারবোধ তৈরি করে ফেলছে তার মনের মধ্যে? তৃষা কি মনের অগোচরেই সুপ্রতিমকে নিয়ে ভেবে ফেলছে? কেন? একটু আগে বাথরুমে স্নান করতে করতে সে কি তবে দীপকের জায়গায় সুপ্রতিমকে ভাবছিল? পুজো করতে করতেও চিন্তার স্রোত বয়ে যায় তৃষার মনের ভিতরে। ভাবনাগুলো কেমন যেন জট পাকিয়ে যেতে থাকে। এ কি পাপ? যদি এমন চিন্তা আমার মনে আসেও, সে কি পাপ? নিজের কাছেই প্রশ্ন করে সে, উত্তর পায় না। উথাল পাতাল হতে থাকে তৃষার মন। দীপকের ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়ে তৃষার। কোথায় গেলে তুমি আমাকে একলা ফেলে? কেন গেলে? একলা আমি কিভাবে সবকিছু সামলাবো? দিয়াকে কিভাবে মানুষ করব? বলে দাও আমাকে। আমি কি মানুষ নই? আমার শরীর মন বলে কিচ্ছু নেই? নাকি আমি অভাগী বলে আমার কোনো জাগতিক চাহিদা কিচ্ছু থাকতে নেই? পিতলের গোপালের মাথায় চন্দনের টিপ পড়াতে পড়াতে চোখের কোণা ভিজে আসে তৃষার। রাশি রাশি চিন্তা ভিড় করে আসে মনের মধ্যে। মনে মনেই গোপালের উদ্দেশ্যে বলে, ঠাকুর, কোনো দায়িত্ব পালন করা থেকে তো আমি পিছিয়ে আসিনি। জ্ঞান তো আমি কোনো অন্যায় করিনি। আমি নিজের সুখের দিকে তাকাইনি কখনো। তুমি আমাকে যে কষ্টই দাও না কেন, আমি আমার কর্তব্য করে যাচ্ছি। তবে আমার মন কেন আজ শরীর চাইল? কেন তুমি আমার এই শরীরের মধ্যে বসে থাকা ইচ্ছাটাকে জাগিয়ে তুললে? আমি তো সব ভুলে বেশ ছিলাম, তবু আমাকে পাপের ভাগী কেন করছো ঠাকুর? আমার এত পরীক্ষা কেন নিচ্ছ? আমাকে পাপের ভাগী করো না ঠাকুর, আমাকে পথ দেখাও। নিজের মনের সবটুকু জটিল জিজ্ঞাসা হাস্যময় গোপালের মূর্তির দিকে ছুড়ে দিয়ে পথ খোঁজার চেষ্টা করে তৃষা। বেলা বয়ে যায়। সামান্য বাকি থাকা টুকটাক সাংসারিক কাজ করা আর হয়ে ওঠে না। ভুলে যায় যে দিয়ার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। ডোরবেলের আওয়াজে চমকে ওঠে তৃষা। দরজা খুলতেই একটা দমকা বাতাসের মতো ঘরে ঢোকে দিয়া। কাঁধের ব্যাগটাকে সোফার উপর ছুঁড়ে ফেলেই
মার গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করে মাকে। ক্লাস 5-এ ওঠা কিশোরী মেয়ের স্কুল ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শরীরেও যে পবিত্র সুবাস থাকে, সেই সুবাসে নিজের মনের চঞ্চলতাকে ধুয়ে ফেলতে চায় তার মা। হঠাৎ চোখ যায় দরজার দিকে। এই দরজাই নিচের তলাকে তাদের উপরের তলা থেকে পৃথক করে। এতক্ষণ মেয়ের আদরের চোটে দরজার দিকে খেয়ালই পড়েনি। এখন চোখ পড়তে দেখে যে দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে তাদের মা ও মেয়ের এই আদরের নয়নাভিরাম দৃশ্য অপলক নয়নে দেখে যাচ্ছে সুপ্রতিম। মনে পড়ে যায় যে আজকে ওর পুলকারের ড্রাইভার সকালেই ফোন করে জানিয়েছিল যে আজ কোনো একটা কারণে সে ফেরার সময় আসতে পারবে না। তাই অগতির গতি সুপ্রতিমকেই দায়িত্ব দেওয়া হয়েছিল দিয়াকে স্কুল থেকে ফেরত আনার। মনের চঞ্চলতার কারণে ভুলে গেছিল তৃষা। তাই এখন তাদের মা মেয়ের এই নিভৃত ভালোবাসার দৃশ্য সুপ্রতিম দেখে ফেলার কারণেই হোক, কিংবা একটু আগে মনের ভিতরে ঘটে চলা ঝড়ের কারণেই হোক, ওর উপস্থিতি কেন জানি না মাথায় আগুন ধরিয়ে দেয় তৃষার। দিয়াকে কোল থেকে সরিয়ে বিসদৃশ চিৎকার করে বলে ওঠে, হলো তো? দিয়া তো ঘরে পৌঁছে গেছে, তবে আর ওখানে শখের মতো দাঁড়িয়ে থাকার কি হয়েছে? যাও, বাড়ি যাও। আকস্মিক এই চিৎকারে চমকে ওঠে দিয়া। আমতা আমতা করে মাকে কিছু বলতে যায়। সুপ্রতিমও সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে বলে ওঠে, কিছু হয়েছে তৃষা? না, কিচ্ছু হয়নি, তুমি দয়া করে এসো এখন। বলেই দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায় তৃষা। বিছানায় শরীরটাকে ছুঁড়ে ফেলে উপুর হয়ে বালিশে মুখ লুকিয়ে কেঁদে ফেলে। সুপ্রতিমও কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে যায়। যাবার সময় শুধু দিয়াকে বলে যায়, দরজাটা ভেজিয়ে দে তো মা। বাইরের ঘরের সোফায় বসে অস্থিরভাবে আজকের খবরের কাগজে চোখ বোলাচ্ছিল সুপ্রতিম। যে শঙ্কিত ভাব ওকে সবসময় তৃষার সামনে কুঁকড়ে রাখে, সেই ভাব এখনো ওর চোখে মুখে। রান্নাঘরে চা করতে করতে ঠিক খেয়াল করে তৃষা, আজ 7 দিনের মধ্যে এই প্রথমবার এলো সুপ্রতিম। সেদিনের সেই ঘটনার পর দিয়া স্কুলে যাবার পর নিজেই ফোন করে সে সুপ্রতিমকে বলে, তোমার সাথে কিছু কথা আছে। বাকিটুকু শোনার আগেই ফোন কেটে দেয় সুপ্রতিম, তৃষাকে অবাক করে। একটু পরে নিজেই ফোন ব্যাক করে বলে, বাড়িতে ছিলাম, প্রভা সামনে ছিল, তাই ফোনটা তখন কেটে দিয়েছিলাম। বলো কি হয়েছে? কেন, প্রভাকে আমি ফোন করলে তোমার উপর চোটপাট করে? আমি তো সচরাচর তোমাকে ফোন করি না। অকারণ অশান্তি বাড়িয়ে লাভ কি? প্রত্যেকেই নিজের বুদ্ধি অনুযায়ী সবকিছু ভাবে। শত চেষ্টাতেও তাদের মানসিকতা পরিবর্তন করা যায় না, আর সে চেষ্টা করাটাও বোকামি। ছাড়ো এসব, বলো কেন ফোন করেছিলে? অকারণ কথা বাড়ায় না তৃষা, বলে, সময় করে একটিবার আসবে? কিছু হয়েছে? এসো না, এখনো রেগে আছো? কি হয়েছে তোমার? কাকাবাবুর কোনো কিছু বাড়াবাড়ি হয়েছে? কেন, আমি আমার দরকারে ডাকতে পারি না তোমায় প্রতিমদা? ভ্যাবাচাকা খেয়ে গিয়ে আমতা আমতা করে সুপ্রতিম। না না, তা কেন, একবার এসো প্লিজ, সময় নিয়ে এসো পারলে। চাটা নিয়ে ড্রয়িং রুমের কাছে গিয়ে সুপ্রতিমের পাশের সিঙ্গেল সোফাটাতে বসে তৃষা। চায়ের সাথে চিড়ে ভাজার প্লেটটা এগিয়ে দিয়ে বলে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি বোধহয়, এটা আগে খেয়ে চাটা খাও। দীপক চলে যাবার পর এমনভাবে কথা বলেনি কোনো দিন তৃষা। তবু তার আজকের এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে একটু সাহস করে বলেই ফেলল সুপ্রতিম, আজ হঠাৎ আমার খাওয়ার খোঁজ নিচ্ছ যে বড়? এতদিন করিনি বলে আজ যদি কিছু করি সেটা ভুল? না, ভুল নয়, তবে অভ্যেস নেই তো, তাই একটু অবাক হয়েছি আর কি। তুমি আমাকে খুব স্বার্থপর ভাবো, তাই না প্রতিমদা? তোমাকে আমি কি ভাবি সেটা কি জানা খুব জরুরি তৃষা? সুপ্রতিমের কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তৃষা বলে ওঠে, ও চলে যাবার পর আমরা যে অকুল পাথারে পড়েছিলাম, তাতে তুমি না থাকলে আমাদের কি হতো বলো তো? আমি আমার কর্তব্য করেছি শুধু, আর সেটাও বিরাট কিছু একটা ব্যাপার নয়। মানুষের এটুকু করা দরকার, না হলে কিসের বন্ধু?
এরকম তো কত বন্ধু ছিল, সবাই কিন্তু করেনি। কে কি করেছে তার খোঁজ আমি রাখি না, আমি শুধু আমারটার খবর রাখি। তুমি যা করেছ, যা করে যাচ্ছ, তা শুধু তোমার বন্ধুত্বের খাতিরে? আর কোনো দায় নেই, কোনো টান নেই? চুপ করে যায় সুপ্রতিম। অনেকক্ষণ থেমে আস্তে আস্তে বলে, সব প্রশ্নের উত্তর হয় না তৃষা, সব প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়াটাও বোকামি। চাটা খেয়ে নাও প্রতিমদা, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ খাচ্ছি বলে চায়ে চুমুক দিয়ে আবার বলে, কিন্তু আজ হঠাৎ এমন কঠিন কঠিন প্রশ্ন করছো কেন তুমি? কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি, সব সময় তো তোমার থেকে নিয়েই এসেছি। আজ তুমি আছো বলে দিয়ার জন্য আমি কিছুটা নিশ্চিন্ত, কিন্তু দিয়াকে আমি আমার মেয়ের থেকেও উপরের এক স্নেহের জায়গায় রাখি। সেটা কেন তা আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। সব মানুষেরই হয়তো কিছু না কিছু এমন জায়গা থাকে। আমার নিজের সন্তান নেই বলেই আমি দিয়াকে এত ভালোবাসি। সম্পর্কটা এত সহজ সমীকরণ নয় তৃষা। ওই যে বললাম একটু আগে, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই। দিয়া তোমার কাছে কতটা সেটা আর কেউ না জানুক, আমি জানি প্রতিমদা। দিয়া আমার সবটুকু তৃষা, আমার হৃদয়, আমার আমার প্রাণ। আর আমি? ঘরের মধ্যে যেন হঠাৎ বিদ্যুৎ চমক হয়, চমকে ওঠে সুপ্রতিম। এ কোন তৃষা? এই তৃষাকে তো সুপ্রতিম চেনে না। 10 বছরের উপর দেখছে এই নারীকে, বহু ঘটনার সাক্ষী সে, সুখের দুঃখের। যে নারীকে একটা গণ্ডির বাইরে যেতে আজ অবধি কোনোদিন সে দেখেনি, যার চারদিকে ব্যক্তিত্বের এক অদৃশ্য আচ্ছাদন তাকে আর 100 নারীর থেকে পৃথক করে রাখে, যে নারীকে সে চিরকাল অসূর্য স্পর্শা ভেবে মনে মনে তার জন্য এক দেবীর আসন গড়েছিল, সেই নারী আজ তাকে কি প্রশ্ন করে বসছে? তৃষা কি কিছু আন্দাজ করে কথাগুলো বলছে? সংশয়ে পড়ে যায় সুপ্রতিম, কোনো উত্তর দিতে পারে না তৎক্ষণাৎ, চোখ নামিয়ে ফেলে। অনেকক্ষণ বাদে আবার চোখ তুলে অবাক হয়ে যায় সে। এই দৃষ্টি তো আগে কোনোদিন দেখেনি সুপ্রতিম, এই রকম শান্ত অথচ অন্তর্ভেদী দৃষ্টি, যেন মনের গভীরে সযত্নে বন্দি করে রাখা সব গোপনীয়তাকে পড়ে ফেলতে পারে এই দৃষ্টি। চোখের দৃষ্টি একটু না সরিয়ে আবার বলে তৃষা, আমাকে নিজের কাছে অপরাধী কেন বানাচ্ছ তৃষা? কি অপরাধ করেছি আমি? যেন সুপ্রতিমের আগের কথা কিছু শুনতে পায়নি তৃষা। এমনভাবে আস্তে অথচ দৃঢ়ভাবে বলে উঠল, ভালোবাসো না তুমি আমাকে? অনেকক্ষণ চুপ করে থাকে সুপ্রতিম, মুখ নিচু করে, তারপর নিজের মাথাকে বুকের সাথে প্রায় মিশিয়ে স্বগোক্তোক্তির স্বরে বলে ওঠে, বাসি। কোনোদিন মুখ ফুটে বলনি কেন? ঘরে পিন পড়লেও সেই শব্দ পাওয়া যাবে এমন নিস্তব্ধতা। শুধু মাথার ওপরে ফ্যানটা হালকা আওয়াজ করে ঘুরছে। আবারও বেশ খানিকক্ষণ চুপ করে থাকে সুপ্রতিম, তারপর আস্তে বলে ওঠে, বলতে পারার মতো অবস্থানে আমি নেই তৃষা। চোখ বুঝলেই আজও দেখতে পাই এই গলি দিয়ে আমরা আমাদের বন্ধুর মরদেহ নিয়ে যাচ্ছি, আর তার বউটা পাগলের মতন আলুথালু হয়ে রাস্তা দিয়ে দৌড়ে আসছে। আমার বন্ধুটাকে তোমরা নিয়ে যেও না। বলতে বলতে আমি শত চেষ্টাতেও এই দৃশ্য মন থেকে মুছে ফেলতে পারিনি তৃষা। যে বন্ধুকে নিজে কাঁধে করে নিয়ে শ্মশানে গেছি, তার বউকে তারই দীর্ঘ অবর্তমানে বলতে পারি, ভালোবাসি তোমাকে? মনে হবে না আমার যে কি বিভৎস তঞ্চকতা করছি নিজের বন্ধুত্বের সাথে? আজ একটা কথা স্বীকার করি তোমার কাছে, যেদিন তোমাকে প্রথম দেখেছি দীপকের পাশে, সেদিনও এক ভালো লাগা তৈরি হয়েছিল। সেটা ছিল ভালো লাগা। অনেকে ভাবে কাউকে ভালো লাগা মানে নিজের করে চাওয়া, ভালো লাগা মানেই পাপ। আমি ভাবি না, সেদিনও ভাবিনি। যতক্ষণ না আমার মনের কলুষতা বাইরে প্রকাশিত হয়ে সেই ভালো লাগাকে কদর্য করছে, ততক্ষণ সেই ভালো লাগা পাপ নয়। সেই ভালো লাগায় এক ধরনের মুগ্ধতা মিশেছিল। তারপর বন্ধুর অবর্তমানে তার পরিবারের পাশে দাঁড়াতে গিয়েও তোমাকে দেখেছি, প্রতিনিয়ত ভীষণ কাছে থেকে দেখেছি।
বিগত 6 বছরে তোমাকে এইভাবে দেখে তোমার প্রতি আমার মাথা শ্রদ্ধায় ঝুঁকে আসে। সেই শ্রদ্ধা কখন যে ভালোবাসা হয়ে গেছে আমি বুঝিনি তৃষা। মনে হয় কিছুতেই যেন তোমাদের উপর কোনো আঁচ না আসে, আমি যেন এইটুকু চিরকাল করে যেতে পারি। তোমাদের না দেখলে আমি একদিন ঠিক থাকতে পারি না। মনে হয় সবাই ভালো আছে তো। আলাদা করে তোমার কথা ভাবলেই আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। আমি তো জানি নিজের সুখের কথা চিন্তা না করে তুমি কি করে চলেছ এই সংসারের জন্য, দিয়ার জন্য, কাকাবাবুর জন্য। আমার খুব কষ্ট হয় তৃষা। মনে হয় জীবনের সামান্যতম সুখও কি দিতে পারি না এই নারীকে। প্রশ্ন করি নিজেকেই, কিন্তু কোনো উত্তর পাই না। এতটুকু বলে থামে সুপ্রতিম। অবাক বিস্ময়ে প্রতিমকে দেখে তৃষা। বলে, এমনভাবে ভাবো তুমি আমায় নিয়ে? এতটা ভাবো? তবুও সাহস করে একটিবার মুখ ফুটে বলতে পারলে না সেই কথা? সব কথা মুখে বলতে নেই তৃষা। কি বলবো তোমায় আমি বিবাহিত। আমার বিবাহিত জীবন যেমনই হোক, সমাজের চোখে আমার স্ত্রী আছে। দুজন দুই মেরুর বাসিন্দা হয়েও ঝামেলাহীনভাবে জীবনটাকে যে যার মতন কাটানো যায় সেটা আমি জানি। তবু তা আমার জীবনে হবার নয়। কেউ কেউ এক মেরুর বাসিন্দাকে জোর করে অপর মেরুতে টেনে আনতে চায়, পারে না। নিত্যদিন তাই আমাকে নানা রকম অশান্তি পোয়াতে হয়। সেটা বাইরে বলে কি হবে? সবাই ভাববে আমার নিশ্চয়ই চরিত্রের দোষ আছে, তাই আমাকে বাইরের জগতের কাছে দারুণ ভালো আছি এই অভিনয় করে যেতে হয়। আর এই জট পাকানো জীবনকে সাথে নিয়ে এসে তোমাকে বলতে পারি আমার মনের গভীরে জন্ম নেওয়া অনুভূতির কথা। কি ভাববে তুমি? ভাববে না যে তোমার পাশে দাঁড়াবার অছিলায় আমি মনের ভিতর বদ উদ্দেশ্য নিয়ে আসছি তোমাদের কাছে? আমাকে তুমি ঘৃণা করবে না? তোমার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকবো আমি তৃষা? যাকে মনে মনে ভালোবাসি তার চোখে বাস্তবিক ছোট হয়ে বেঁচে থাকা কোনো বেঁচে থাকা? তুমিই বলো। সবার শেষে কিন্তু সবার উপরে আমার এই সামান্য চাওয়াটুকুর জন্য যদি আমি দিয়াকে হারাই, তা যে আমার মৃত্যুর সামিল হবে। বাবা হয়ে এই কাজ আমি করতে পারি? একটানা কথা বলে থামে একটু সুপ্রতিম। নিঃশ্বাস নেয়। তৃষা অবাক বিস্ময় দেখে সুপ্রতিমকে। দেখে আর অবাক হয়। যদি আমি বিবাহিত না হতাম তখন এত বছর বাদে তোমাকে স্ত্রী হিসেবে চাইতে আমার কুণ্ঠা কম হতো। কিন্তু নিজের সুখের জন্য একজন অসুস্থ স্ত্রীকে ত্যাগ করাটাও কোনো সঠিক কাজ নয়। নাইবা থাকলেও সামান্য মনের মিল, সেটা অন্যায় হবে। আমি একটা জিনিস বুঝেছি তৃষা, এক জনমে সবকিছু পাওয়া যায় না। কেউ কেউ আবার একটু বেশি দুর্ভাগা, আমাদের মতন। এই জন্মে আমাদের সংসার সুখ নেই। আমি জন্মান্তর মানি না, তবু যদি আবার কোনো জন্ম পাই তবে চাইব তোমাকে আর আমার দিয়াকে নিয়ে যেন সংসার হয় আমার। এইটুকু বলে আবার থামে সুপ্রতিম। ঘরের মধ্যে আবার অখণ্ড নীরবতা বিরাজ করে। বেশ কিছুক্ষণ থেমে তৃষা বলে, ভগবান সাক্ষী প্রতিমদা, আমি তোমার বন্ধুকে ভালোবাসতাম। সেই ভালোবাসায় কোনো খাত ছিল না। কখনো ওকে ছাড়া কাউকে কামনা করিনি। দীপক চলে যাবার পর আমাদের উপর কি বয়ে গেছে তা তুমি জানো। প্রথম প্রথম মনে হতো ও কি দেখছে না আমাদের কষ্টগুলো। রাস্তায় চলতে চলতে মনে হতো এই বুঝি হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উদয় হয়ে হাতটা ধরবে সে। রাতে বালিশ চাপা দিয়ে কাঁদতাম একা একা। মনে হতো অন্ধকারের ভিতর থেকে কখন এসে পাশে দাঁড়াবে ও। মাথায় হাত বুলিয়ে দেবে, মুছিয়ে দেবে আমার চোখের জল। দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমানো চোখে ছোট্ট দিয়াকে জড়িয়ে ধরতাম। কেউ এসে আমার চোখের জল মোছাতো না। একটু থামে তৃষা, একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার বলে, যে যায় সে আর ফেরে না প্রতিমদা, সে আর কখনো ফেরে না। বলতে বলতে চোখের কোণা ভিজে আসে তৃষার। আবার থামে, আবার বলে, দিন কেটে যায়, বছর ঘুরে আসে। আস্তে আস্তে মনটা বুঝতে পারে যে আর সে কোনোদিনই ফিরবে না। কিন্তু যারা পড়ে রইল তাদের সমস্ত জাগতিক সত্তাগুলো আবার ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে ওঠে। মনে হয় আমি কেন এগুলো পাবো না। কেউ পুরনো স্মৃতিগুলো ঝেড়ে ফেলে নতুনভাবে বাঁচে, আর কেউ কেউ ইচ্ছে থাকলেও তা করতে পারে না।
তাদের পারিপার্শ্বিকতা সেইটুকু তাদের অনুমোদন করে না। আমারও তো মন আছে, শরীর আছে, বলো। সেও তো চায় তাকে কেউ আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ভালোবাসুক, কিন্তু বলা যায় না, মুখ ফুটে বলা যায় না। সেদিন প্রথম বুঝলাম যে মনের গভীরে তোমাকে কিরকম ভাবে জড়িয়ে ধরছি আমি। নিজের অজান্তেই ধরা পড়ে গেলাম নিজের কাছে। তাই তো এত রাগ হলো, তোমাকে অপমান করে বসলাম। তারপরে বিশ্বাস করো, নিজের সাথে যুদ্ধ করেছি, 7 দিন নিজেকে কষ্ট দিয়েছি প্রতিমদা, কিন্তু আমি হেরে গেছি। আমি নিজের কাছে হেরে গেছি। বুঝেছি আমি দেবী নই প্রতিমদা, আমি মানুষ, আমি রক্ত মাংসের একটা মানুষ বলে হু হু করে কেঁদে ফেলে তৃষা। কাঁদতেই থাকে। সময় যেন থমকে দাঁড়ায়, কেউ আর কোনো কথা বলে না। অনেকক্ষণ বাদে সুপ্রতিম তার জায়গা ছেড়ে উঠে তৃষার সামনে দাঁড়ায়, আলতো করে নিজের হাতটা রাখে ওর মাথায়। সেই আলতো ছোঁয়াতেই পরম যত্নে তৃষার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সুপ্রতিম। পাহাড় থেকে তীর বেগে নেমে আসা পৃথক দুটি স্রোতস্বিনী সমতলের সরলতায় পৌঁছে অকপট মিলনোন্মুখতায় একে অপরের সাথে মিশে যেতে চায়। সংস্কার ও সামাজিকতার বাঁধ ওই দুই ধারাকে বেঁধে রাখে তাদের নিজস্ব খাতে। হয়তো কোনো এক শ্রাবণ পূর্ণিমার তীব্র এক জলোচ্ছ্বাস এই বাঁধকে একদিন গুড়িয়ে দেবে, এই দুই ধারার মিলন ঘটাবে। হয়তো কবে তা কেউ জানে না। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুরা কেমন লাগলো গল্পটা একটা কমেন্ট করেও কিন্তু জানাবেন। ধন্যবাদ।